সাব্বাস সাব্বাস সাব্বাস, ঠিক এই কাজটা করা আমার মনে হয় যে খুবই জরুরি হচ্ছে। দর্শক দেখাই দিছে, একেই বলে দ্য টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। মানে এত বড় চাঞ্চল্যকর ঘটনা গত এক যুগেও ঘটেনি। মোদী সরকার ইউনূস সরকারের সঙ্গে দর কষাকষি করছে। ভারতের আশ্রয়ে যারা আছে, আওয়ামী লীগের মন্ত্রী নেতৃবৃন্দ কয়েক শত, তাদেরকে তারা ফেরত পাঠাবে বিচারের জন্য। দিল্লি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিয়ে দেবে। অজিত দোভাল খলিল রহমানকে বলেছেন আওয়ামী লীগের কিছু হেভি ওয়েট পলাতক নেতা যারা কলকাতায় লুকিয়ে আছেন তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে এই সরকারের আমলেই আগামী 2-3 মাসের ভিতরেই এই সরকারের আমলেই ভারত হ্যান্ড ওভার করতে পারে। প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশে যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল। আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারে অন্ধকার। এখনো আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ঘোরের মধ্যে আছে, তারা বুঝতে পারছে না যে সামনে কি কঠিন দিন অপেক্ষা করছে। আজকের ভূমিকম্পটি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার একটা ইঙ্গিত আর ইশারা দিয়ে গিয়েছেন আল্লাহ। পরবর্তীতে কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে ছাড় দিবেন না। আমরা চাই বাংলাদেশের এই খুনিদেরকে বিচারের মাধ্যমে দেশকে যেন তিনি পবিত্র করেন। বিএনপির একটা বিরাট প্রত্যাশা, বিরাট খায়েশ, বিরাট স্বপ্ন ব্যর্থ করে চুরমার করে দিয়েছেন প্রফেসর ইউনূস। ইউনূসের লিডারশিপ, বিএনপির স্বপ্ন খান খান ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কি? আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশে যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনূস সরকার দেখিয়ে দিচ্ছে, পুরো বিশ্ব এটা টের পাচ্ছে, দেখছে। ট্রাম্প বলেন আর যাই বলে না কেন, না, বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে, প্রত্যেকে বাংলাদেশকে সমীহ করছে। সে এক্সট্রা টেরিফ ইম্পোজ নিয়ে দেখেছেন না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনূস প্রভাবিত করতে পেরেছে। এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনূসের। এই ইউনূস জাতিসংঘের মহাসচিব হবেন, মনে রাখবেন। তার সে হ্যাডম আছে, দুর্বলতা ভুল ত্রুটি আছে। নবী রাসূল বাদে সবার শাসনে ভুল থাকবে। নবী রাসূলেরও গায়ের ওহী ভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে, যেহেতু দিন শেষে ওহী তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হলো ওহী তাদেরকে সংশোধন করে দিয়েছে, যার ফলে তারা ভুলের ঊর্ধ্বে। কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয়। ইউনূসের হাজারো সমালোচনা আছে, আমরা করবো। কিন্তু ইউনূস যে ব্যতিক্রম, এটা টের পাবেন ইউনূসের পতনের পর, মানে বিদায়ের পর। পতন তো হবে না, বিদায়ের পর। ইউনূস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন, যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন, যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন, এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান ভারত সফরে গেছেন, অজিত দোভালের সাথে মিটিং করেছেন। তো সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো, যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দাওয়াত, যেতেই পারেন। এটা ভারতের সাথে বাইলেটারাল কোনো রিলেশনসের বিষয় না, এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে মিটিং এ গিয়েছেন। ইটস ভেরি সিম্পল। কিন্তু তারপরও ভারতে গিয়েছেন। এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক, সে বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, কোনো কারণে ভারতে ক্রিকেট খেলা দেখতেও যেত, মাল্টিল্যাটারাল কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের কথা, যদি ক্রিকেট খেলা দেখতেও যেত, ফুটবল খেলা দেখতেও যেত, তারপরে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হতো। ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র, বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে। ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপাড় হবে। সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভারত কোটায় হয়েছেন, তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে। মোয়াজ্জেম হোসেন আলাল ভারতে যান, হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন। কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপি কি অবস্থাটা হয় দেখবেন। বিএনপির কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না। তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, টাকা লাগলে আমার কাছ থেকে নাও, ভারতে যাই না। কারণ এমনিতেই বিএনপি ভারতের দালালি করে। তারপর যদি সরাসরি ভারত সফরে যায়, সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক, আর অ্যাটেন্ডেন্ট বিষয় হোক, অবস্থা 12টা বেড়ে যাবে। সেখানে ইউনূস খলিল রহমানকে ভারতে পাঠিয়েছেন।
তবে এটাও কিছুটা সমালোচনা হতো, মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনার ফাঁসির রায় হয়েছে, এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে, এই কারণে কিন্তু মানুষ খুশি। তো এটা তো আছেই। আর একটা দিক হচ্ছে এরকম কথা খলিল রহমান যেটা বলে এসেছেন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ, আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ, কামনা করে না বাংলাদেশ, জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলিল রহমান। এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি, জামাত, আওয়ামী লীগ কেউ বলতে পারেনি, বলতে পারবে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো, সরাসরি বলে এসেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। এই কথা বলার হেডম বাংলাদেশের কোন সরকার অতীতে হয়নি। আমি জানি না যে সামনের জামাত সরকারের হবে কিনা, তবে এটা কঠিন। ইউনূস সরকার পেরেছে। বরং সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বললে তখন ওটার বলতো যে ঠিক আছে, এটা আমরা দেখছি, এটা সমাধানের চেষ্টা করছি, বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি, এটা এরকম না এরকম, মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো, উত্তর দেওয়ার চেষ্টা করতো। কিন্তু না, এখন অবস্থান হচ্ছে কনভিন্স করা, উত্তর দেয় এরকম কিছু না। কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে, থ্রেট দিয়েছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নেই। আর অন্য সব দল হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা আভ্যন্তরীণ বিষয়ে যেটা বলছেন এটা আসলে আমরা ঠিক আছে, আমরা তাহলে ভালো হয়ে যাই আপনার কথা মতো। বিএনপি, আওয়ামী লীগ সব সরকারই এরকম ছিল। আওয়ামী লীগ তো বলা হয়, আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করতো, সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করতো যে আমাদেরকে ক্ষমতায় রাখেন, আমাদেরকে এইটা দেন, সেইটা দেন, এইভাবে করেন, সেইভাবে করেন। এই হচ্ছে আওয়ামী লীগের নীতি। সেই জায়গায় ডক্টর খলিল রহমান অজিত দোভালের কাছে যে ভারতের কাছে গিয়ে ভারতের মাটিতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ আমরা সমর্থন করি না, করবো না, এটা আমরা চাই না। এটা প্রচন্ড হেডমলা কথা। এটা এর মানে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে বসে জোরালো বার্তা দিয়ে এসেছে ডক্টর ইউনূসের এই প্রতিনিধি ডক্টর খলিল রহমান। যে বাংলাদেশে আমাদের আর কোনো সমস্যা নাই, আমাদের সরকার প্রধান, আমাদের সেনা প্রধান এক হয়ে গেছে, তারা এখন একটা সুন্দর ইলেকশন দিবে। এতে করে আমি জানি অনেকেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন যে ওয়াকারুজ্জামান তো রয়্যাল এজেন্ট, ইন্ডিয়ার দালাল, ইউনূস কি হয়ে গেল নাকি, এই সমস্ত কথা বলে লাভ নেই ভাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা কথা মনে রাখতে হবে আপনাদের, উনি এখান থেকে যাওয়ার পরে কিন্তু ঘরে বসে যাবেন না। উনি জানেন এবং উনি বলছেন, বহুবারই বলছেন যে আমি কখনো রিটায়ারমেন্টে যাবো না, উনি আমৃত্যু কাজ করে যাবেন। তার মানে এখান থেকে যাওয়ার পরে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে, লেকচার দেবে, উনার যে সম্মানটা আছে সেটাকে ধরে রাখবে। উনি যদি এমন কিছু করে বাংলাদেশে যার জন্য মানুষ ছিচি করবে, পুরো দুনিয়া ছিচি করবে, এমন ঘটনা উনি ঘটাবে না। ওনার টার্গেটই একটা, আমি একটা সুন্দর নির্বাচন চাই। আর সুন্দর নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ চাই, সুন্দর পরিবেশের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই। পুলিশ বলেন বা সরকারি কর্মকর্তা বলেন, আপনারা জানেন রাজনৈতিক দলগুলো পর্যন্ত বলেন, ইউনূস সাহেব ঢুকার পর থেকে বা এখানে আসার পর থেকে কোনো একটা পক্ষ তাকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে দিছে? আপনারা জানেন না সেগুলো? সে কিন্তু কিছুই বলে নেই। সে দেখেন এই শেষ রাত্রে আইসা ইলেকশনের আগে আগে ওয়াকারুজ্জামান সাহেবের সাথে এমন একটা সম্পর্ক স্থাপন করলো যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত খুশি। আমি বিভিন্ন রিয়াকশন দেখতেছি, হ্যাঁ, যারা পলিটিক্যাল কথাবার্তা বলে, যারা ইন্ডিয়া এগুলো নিয়ে কথা বলে, তারা অনেক ধরনের কথা বলতেছেন। বাট দিন শেষে প্রফেসর ইউনূস তো এই দেশের প্রধান একজন, উনি তো চাইবেনই দেশের উন্নতি করতে, দেশটাকে একটা ভালোভাবে রাইখা উনি জায়গা থেকে চলে যেতে। কিন্তু এই যে রাইখায় চলে যাবে, আমাদের রাজনৈতিক দলগুলো তো ওনাকে কখনো ওইভাবে হেল্প করে নাই। যেভাবেই বলুক, আমরা এক এক সময় দেখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির লোক, এক এক সময় দেখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের লোক, কেউ কেউ তো বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির লোক। উনি আসলে কারো লোক না, উনি হলেন বাংলাদেশের 18 কোটি মানুষের লোক। এখন আসি এই যে বিএনপি এবং জামাত যে কথা কাটাকাটি, কথা ছোড়াছুড়ি করতেছে, এগুলো খুব একটা শুভনীয় নয়। দেখেন রাজনৈতিক কিছু পরিভাষা আছে, তাই না? সারা বিশ্বেই রাজনৈতিক দল এক দল আরেক দলের বিপক্ষে কথাবার্তা বলেন। আমরা প্রচুর ভাগ করতেছি যে আমাদের মধ্যে অনেকে, ইভেন এনসিপিও কথার মধ্যে কোনো শুভনতা রাখে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ইলেকশন করছেন, যার যার ভোট চাচ্ছেন ভোট চান, কিন্তু অন্য দলকে খাটো করে কথা বলবেন না। এই যে কিছুদিন আগে দেখলাম ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে জামাত তো 5% ভোটও পাবে না, বলছে না? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে জামাত কত পার্সেন্ট ভোট পাবে সেটা তো ইলেকশনের সময় দেখা যাবে। ফখরুল সাহেব, জামাতের কি সেই পজিশনটা আছে আপনি নিজে বুঝেন না? জামাত কোথা থেকে কোথায় আসছে আপনি নিজে বুঝেন না? আপনি এই যে কথাগুলো বলেন, এগুলো বললে কিন্তু আপনার পপুলারিটি নষ্ট হয়। আপনারা যদি জামাতকে 5% ভোট পাই বলে মনে করে তাকে আন্ডার এস্টিমেট করেন, ঠকবেন আপনারা, আর কেউ ঠকবে না। আপনাদেরকে জামাতকে বড় প্রতিপক্ষ ভেবে কাজ করতে হবে, কারণ জামাত যে একটা বড় প্রতিপক্ষ তার প্রমাণ ঢাকা, চিটাগং, রাজশাহী, সাভার ইউনিভার্সিটিগুলোর যে রেজাল্ট, সেটা থেকে বুঝতে পারেন। আপনারা এটাও তো জানেন যে এই যে ইলেকশনগুলো গেছে, এতে করে এইখানে জামাতকে পুরোপুরি
হাত বাড়ায় দিছে ছাত্রলীগের ছেলে পেলে, তার মানে ছাত্রলীগের ভোটগুলো ওরা পাইছে। তো ছাত্রলীগ মানে আওয়ামী লীগ, তার মানে আমি এটা বলছি না যে আওয়ামী লীগের সমস্ত ভোট জামায়াত পাবে, নো। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগের ভোট কে পাবে? আওয়ামী লীগের ভোট যে পাবে সেই বাংলাদেশের সরকার গঠন করবে। আর আওয়ামী লীগের ভোট পাওয়ার পসিবিলিটিস বেশি হলো জামাতের। এটা 1 নম্বর প্রমাণ হলো ইউনিভার্সিটিগুলো। 2 নম্বর প্রমাণ হলো জামাত যে পলিটিক্সটা করছে এত বছর চুপচাপ থাকার পরে 5ই আগস্টের পরে জামাতের যে পলিটিক্সটা ছিল দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। ওরা কোনো আওয়ামী লীগ ছাত্রলীগের আর কোনো ক্ষতি করে না, যেটা বিএনপি থেকে করা হয়েছে। কেস টেস কিন্তু বিএনপির লোকজনই দিয়েছে, জামাতের কোনো লোক কিন্তু কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে কেস দেয় নাই। এগুলো কিন্তু এফেক্ট পড়বে, আপনি যেভাবে বলেন এগুলো সামনে নির্বাচনে এফেক্ট পড়বেই। কারণ আমি মনে করেন আমার গ্রামে থাকি, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতাম, আমার একটা দলের লোকজন এসে আমার নামে মিথ্যা মামলা দিল, দেওয়ার পরে আমাকে জামাতের একটা লোক এসে হেল্প করলো, আমি তখন কাকে দেখবো? আর আপনারা যারা বলছেন, ফখরুল ইসলাম আলমী সাহেব এক জায়গায় বলছেন, আমির খসরু মাহমুদ সাহেব বলছেন যে না 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 এগুলো বিএনপির ছেলেপেলেরা করে নাই, এগুলা গুপ্ত রাজনীতি যারা করে, মানে জামাতকে মিন করছে তারা করে বিএনপির উপরে এটার দোষ চাপাচ্ছে। কিন্তু সত্যি কথা যেটা, যার সাথে ঘটনা ঘটেছে সেই জানে কারা করেছে, সে চিনে তাদেরকে। এবং এটা তো সর্বজন বিদিত যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগদের বিরুদ্ধে, আওয়ামী লীগের মানে যারা দল নেতা বা দলীয় কর্মী ছিলেন তাদের বিরুদ্ধে ম্যাক্সিমাম কেস বিএনপির মানুষই করছে। এখন এই মানুষগুলো কি আপনাদের ভোট দেবে? সেই হিসাবে কিন্তু জামাতই ভোট দেবে। তারপরেও আরেকটা হিসাব নিকাশ আমাদের হয়তো মনে রাখতে হবে, দ্যাট ইজ হাসিনা কি বলে। আপনারা মনে রাখেন ইলেকশনের আগে শেখ হাসিনা ইলেকশনের 1-2 দিন আগে তার একটা ইনস্ট্রাকশন থাকবে, সে একটা দলকে সাপোর্ট করবে, মানে এই জন্য সাপোর্ট করবে যেন তার কর্মীগুলো সেই দলটাকে ভোট দেয়, সেইখানেই হবে ভোটের জয় পরাজয়। সম্প্রতি বাংলাদেশ ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্যের মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন হুমকির মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দেখেন, তিনি বলেন যে আমরা ভুয়া তথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্যের সম্মুখীন হচ্ছি। অবশ্যই ভারত থেকেই সম্মুখীন হচ্ছে, এটা বড় ব্যাপার রাখে না। আপনি দেখেন যে ভারতের প্রত্যেকটা টিভিতে বলতেছে যে শেখ হাসিনা ফাঁসি রায় নাকি বাংলাদেশে প্রচুর লোক মারা গেছে, বাংলাদেশ অচল হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলে না, ভাঙচুর আগুন, অথচ কিছুই নেই। তারা ওই বিভিন্ন দেশের বিভিন্ন আগুনের বিভিন্ন ছবি এনে তারা এইসব ভিডিও বানায়। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন হচ্ছে ভারত। তাহলে খলিলুর রহমানের বক্তব্যে আমরা দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো নাক গলাতে পারবে না, স্পষ্ট তিনি মুখের উপর বলেছেন। দ্বিতীয়, এইসব মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়ানো যাবে না, তিনি এটা স্পষ্ট বলেছেন। এবার আসি যে এই অজিত দোভালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে আসলে কি কথা হচ্ছে। দেখুন, এগুলো জানা খুব টাফ, বাট আমরা যেরকম উড়ে জানি আর কি, যে অবশ্যই খলিলুর রহমান বাংলাদেশে এসেছেন, এসে সেখানে কিছু লোকের সঙ্গে কথা বলেছেন, কি কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেখানে সামরিক কর্মকর্তারাও ছিলেন। তো সব মিলিয়ে কিছু কিছু খবর আসলে আমাদের কানে আসে। তো এই নির্ভরযোগ্য সূত্রে যা জানা গিয়েছে সেটা হচ্ছে যে খলিলুর রহমান অজিত দোভালের সামনে খুবই স্ট্রং পজিশন নিয়েছেন, খুবই স্ট্রং পজিশন। এবং খলিলুর রহমানের মনে হয়েছে যে ভারত আসলে আগের যে সুরেক নরম করেছে। কারণ দেখেছেন যে শেখ হাসিনার ফাঁসি রায়ের পর ভারত কি বলেছে? ভারত বলেছে যে আমরা এই শেখ হাসিনার রায়ের ব্যাপারে অবগত আছি এবং আমরা বাংলাদেশ জনগণের সঙ্গে কাজ করতে চাই, আমরা অংশীদারিত্বের সম্পর্ক চাই এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক সম্পর্ক সকল পক্ষের সঙ্গে নিশ্চিত করতে চাই, এরকম একটা কথা বলেছে, তাই না? তো এই স্টেটমেন্টটা কিন্তু আওয়ামী লীগের পছন্দ হয়নি। আওয়ামী লীগ মনে করেছিল যে ভারত সরকার বলবে যে না এই বিচার ভুয়া, এই বিচার মানি না ইত্যাদি, কিন্তু ভারত সরকার কিছু বলে নেই। ভারত সরকার পরোক্ষভাবে এই বিচারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ভারত সরকারের এই বিবৃতি শুনে কলকাতায় পলাতক আওয়ামী নেতাদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তো ভারত আগের চেয়ে নরম হয়েছে, কোনো সন্দেহ নাই। এটাই খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে খলিলুর রহমান বুঝতে পেরেছেন। বাট খলিলুর রহমান অত্যন্ত স্ট্রং পজিশন নিয়েছেন। খলিলুর রহমান অজিত দোভালকে বলেছেন যে হাসিনা ইজ এ গন কেস, ডেড কেস, এটা নিয়ে আমরা কোনো আলোচনা করতে চাই না। আপনারা জানেন যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি হচ্ছেন শেখ হাসিনার লোকাল গার্জিয়ান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় কিন্তু এই অজিত দোভালই শেখ হাসিনাকে হিন্ডন বিমানবন্দরে রিসিভ করেছেন এবং শেখ হাসিনা নাকি অজিত দোভালের হাত ধরে অনেক কানাকাটি করেছেন সেই সময়। যাই হোক, তো খলিলুর রহমান বলেছেন অজিত দোভালকে যে হাসিনার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, হাসিনা হচ্ছে ডেড কেস, বাংলাদেশে হাসিনা আর কখনোই ফিরবে না এবং তাকে পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না। এখন অজিত দোভাল এটা খলিলুর রহমানকে জিজ্ঞেস করেছেন নাকি অজিত দোভাল নিজ থেকেই বলেছেন, এটা আসলে জানা যায়নি। এবং আমি শুনেছি যে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা কথা হয়েছে এবং খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সুতরাং বোঝাই যায় যে এটা খুব আলোচনাটা খুবই ভালোভাবে হয়েছে। এবং সেখানে আরো শোনা যায় যে ভারতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। কি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে আসুন সে ব্যাপারে একটু আলোকপাত করি। আলোচনা হচ্ছে যে ভারত চায় বাংলাদেশের ভিতর দিয়ে একটা ট্রানজিট, কলকাতা থেকে আসামের দিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে যে একটা রেল লাইন বা সড়ক পথ পদ্মা সেতু হয়ে, এটা ভারত চায়। ভারত ট্রানজিট চায়, ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। তারপরে বাংলাদেশের ভিতরে কয়েকটা ইকোনমিক জোন চায়, যেমন ওই যে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিজেডের মতো এরকম জোন চায়, ডিপ্লোমেসি উন্নয়ন করতে চায় এবং নিরাপত্তা বিষয়ক তথ্য আদান প্রদানের সহযোগিতা চায়।
প্লাস একই সঙ্গে আরো বিভিন্ন কথাবার্তা আছে, যেমন ভারতের দাবি যে বাংলাদেশ নাকি প্রচুর জঙ্গিদেরকে ঢাকা থেকে ছেড়ে দিয়েছে, এটা নিয়ে একটা কনসার্ন আছে, সিকিউরিটি কনসার্ন এগুলো আছে। এই যে ভারত এই জিনিসগুলো চায়, এটা কিন্তু গোপন বিষয় না। এটা ভারত এর আগেও বিএনপি এবং জামাতকে প্রস্তাব দিয়েছিল যে যেই ক্ষমতায় আসো আমাদেরকে এই ট্রানজিট, করিডোর, ইকোনমিক জোন, সিকিউরিটি, তথ্য আদান প্রদান এগুলো আমাদেরকে দিতে হবে। কিন্তু এই প্রথম অজিত দোভাল সরাসরি খলিল রহমানকে অ্যাপ্রোচ করলো যে আমরা এগুলো চাই এবং এতে আমরাও সহযোগিতা করব, তোমরাও সহযোগিতা পাবে। তখন উত্তরে খলিল রহমান বলেছেন যে আমরা আসি আর মাত্র 2.5 থেকে 3 মাস, এবং এই যে তোমাদের ট্রানজিট, তারপরে ইকোনমিক জোন প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে অনেক লং টার্ম আলোচনা, অনেক হিসাব নিকাশ, অনেক বিশেষজ্ঞমূলক আলোচনা, নির্ধারণ, অনেক কিছু। সুতরাং এটা আমাদের পক্ষে করা সম্ভব না, বাট পরবর্তী সরকার এসে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এবং খলিল রহমান বলেছেন যে যেহেতু বাংলাদেশের আদালতের একটা রায় হয়েছে এবং সেখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দণ্ড দেওয়া হয়েছে, সুতরাং আমরা তাদেরকে ফেরত চাই। তো অজিত দোভালের কথা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু হেভি ওয়েট পলাতক নেতা যারা কলকাতায় লুকিয়ে আছেন, তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে এই সরকারের আমলেই, আগামী 2-3 মাসের ভিতরেই এই সরকারের আমলেই ভারত হ্যান্ড ওভার করতে পারে। কামাল, কাদের, জেনারেল মুজিব, অন্যান্য যারা আছে, অনেকে আছে না, এদের কয়েকজন হেভি ওয়েট আওয়ামী লীগ নেতাকে এই সরকারের আমলেই ভারত হস্তান্তর করবে বাংলাদেশের কাছে, যদি বাংলাদেশের কাছ থেকে তারা কিছু নিশ্চয়তা পায়। এই জন্য তারা চায় বাংলাদেশ সরকার আলোচনার টেবিলে বসুক। ছাত্র শিবিরের জীবন্ত শহীদ নামে পরিচিত দেলোয়ারের মিটিং এ 50,000-এরও বেশি জনগণ, যেখানে যাচ্ছে সেখানে দেলোয়ার দেলোয়ার নাম শোনা যাচ্ছে। আতঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার তাহলে নির্বাচন কি আরেকটি আসনে করবেন, যেহেতু নিজের আসন হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে দেলোয়ারের সাথে। সেই ঠাকুরগাঁয়ের সেই অঞ্চলে বর্তমান সময়ে দেলোয়ার ছাড়া রাস্তার একেবারে ফকির ভিক্ষুক থেকে শুরু করে রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক থেকে শুরু করে অফিস আদালত, সরকারি অফিসার, কর্মকর্তা, যেখানেই যায় সেখানেই নাম শুধু শোনা যাচ্ছে দেলোয়ার দেলোয়ার দেলোয়ার। এখন মানে এত বড় বিএনপির এত বড় প্লেয়ার, এত বড় দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি সেখান থেকে ফেল করেন, সেই আতঙ্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কোনো একটি ঘাঁটি থেকে আরেকটি আসন পেয়ে 2টা আসনে নির্বাচন করার চিন্তা করছে বলে আমরা যতটুকু তথ্য পেয়েছি। দর্শক, ইতিমধ্যে আমরা কিন্তু ঠাকুরগাঁয় গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু উলটপালট কথাও শুনেছি, যেই উলটপালট বক্তব্যগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বিভিন্ন ধরনের কথা তিনি সেখানে বলেছেন, কারণ হলো 71 নিয়ে এসেছেন, বিভিন্ন কিছু উনি নিয়ে এসেছেন, জামাতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য উনি করেছেন। কারণ দেলোয়ারের যেই জোয়ার উনি দেখতেছেন, সেই জোয়ারের কাছে উনি যদি বেসে যান, ওনার জীবনের শেষ নির্বাচন উনি ডিক্লেয়ার করেছেন। আর বিএনপির মহাসচিব যদি হেরে যা, ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাত্র দেলোয়ার, বয়সে তরুণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এই দেলোয়ার। এই দেলোয়ার ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি 11-12 সালে, যখন নাকি আল্লামা সাইদির রায় হয়, জামাত নেতাদের রায় হয়, তখন কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার। আর এই দেলোয়ারকে প্রায় 50 দিনের বেশি রিমান্ড দিয়েছিলেন শেখ হাসিনা, 5 বছরের বেশি কারাগারে রেখেছিলেন শেখ হাসিনা। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার 15.5 বছরে 5 মাস কারাগারে থাকতে হয় নাই, রিমান্ডে 1 দিনের জন্য যেতে হয় নাই। এখন দেলোয়ার কেন জনপ্রিয়তা অর্জন করলেন? জানা গিয়েছে যে দেলোয়ারের এত বেশি জনগণের সাথে সম্পর্কিত, মাঠে ঘাটে চাষে বাসে যেখানে মানুষ আছে সেখানেই দেলোয়ারকে পেয়ে বুকে ছড়িয়ে নিচ্ছে। একজন দারোয়ান থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলে দেলোয়ারকে কাছে আপন হিসাবে পাচ্ছে। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে চিনচিননি এই কথা বলার পরে তার এলাকার একজন লোকের সাথে যে দুর্ব্যবহার করেছে, সেই দুর্ব্যবহার থেকে জানা গিয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো জনগণের সাথে এভাবে মিশেন না, শুধুমাত্র দলীয় ফোরামের ভিতরে উনি সীমাবদ্ধ থাকেন। সাধারণ মানুষের সাথে যে মিশতে হবে, সাধারণ গ্রামের মানুষকে যে বুকে টেনে নিতে হবে, কারণ নির্বাচনে আপনি চেয়েছেন পিআর পদ্ধতি, চান নাই। পিআর পদ্ধতি চেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 নম্বরে নির্বাচিত হতেন, কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদে নেওয়া হতো, মন্ত্রী হতেন বিএনপি পিআর এর মাধ্যমে গিয়ে সরকার গঠন করলে। আর এখন কিন্তু ম্যান টু ম্যান পাস করতে হবে। আপনি ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাস করলেই সংসদ সদস্য হবেন, তারপরে আপনি মন্ত্রী হবেন। আর যদি আপনি ফেল করেন তাহলে আম সালা দুটাই যেতে পারে। এই দুশ্চিন্তার ভিতরে পড়ে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে অস্ট্রেলিয়া থেকে এসে তার বাবার নির্বাচনী এলাকায় ক্যাম্পিং করার পরিকল্পনা হাতে নিয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটা শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।